সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আমরা ব্যবসায় উদ্যোগ পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে ব্যবসায়ের আইনগত দিক কি এবং লাইসেন্স, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা হিসেবে আজ আমি তোমাদেরকে ফ্র্যাঞ্চাইজিং এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফ্র্যাঞ্চাইজিং এই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে বলিনি যে এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয়গুলো পড়ব। এই অধ্যায় থেকে আমরা লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজিং, ট্রেডমার্ক, মেধা সম্পদ এবং বীমা সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায় চলে যাই। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা করার পূর্বে আসলে জিনিসটা কি, ফ্র্যাঞ্চাইজিং জিনিসটা কি সেটা নিয়ে তোমাদেরকে একটু সহজ করে বলি। যে তোমরা নিশ্চয়ই পিৎজা হাট বা KFC তে গিয়ে সবাই খেয়েছো, কেউ না কেউ কখনো না কখনো অবশ্যই খেয়েছো। এখন কথা হচ্ছে যে KFC, পিৎজা হাট এগুলো তো আমাদের দেশের কোনো ব্র্যান্ড না, এগুলো খাবারের দোকান, আবার এগুলো আমাদের দেশেরও না। তাহলে যে দেশ থেকে খাবারগুলো উৎপাদিত হয় সেইগুলো কি ওরা তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে? আবার ততদিন পর্যন্ত কি খাবারগুলো ভালো আছে? আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে ওরা যে খাবার তৈরি করার যে প্রক্রিয়াটা করে বা যে রেসিপিটা ওরা রাখে, সেই রেসিপিটা আমাদের কাছে অর্থাৎ বাংলাদেশের কোম্পানির কাছে ওরা কি করে সাপ্লাই দেয়, যদি আমরা চুক্তিবদ্ধ হই। অর্থাৎ আমেরিকান KFCর সাথে, মনে করি KFC, ওই KFC ব্র্যান্ডের সাথে, আমেরিকান KFC ব্র্যান্ডের সাথে বাংলাদেশের যে ব্যক্তি এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছে সেই ব্যক্তি যদি চুক্তিবদ্ধ হয়, তখন আমেরিকান KFC কি করবে, বাংলাদেশে যে KFC ব্র্যান্ড নিতে চাচ্ছে, যে ব্যবসাটা করতে চাচ্ছে, তার কাছে কি করবে, সে খাবারের রেসিপিটা পাঠাবে। বাংলাদেশের যে এবং প্রয়োজনীয় যে সকল উপাদান লাগবে সেগুলো তারা যতটুকু সম্ভব সেখান থেকে পাঠিয়ে দিবে। বাংলাদেশের যে ব্যবসা করবে উনি ওনার একজন শেফকে দিয়ে সেইখানে আবার সেটা কি করবে, একটা প্রশিক্ষণ নিয়ে আসবে। বাংলাদেশে এসে সে কি করবে, ওই ব্যবসাটা তৈরি করবে, ওই খাবারটা তৈরি করবে, ব্যবসাটা শুরু করবে। তখন বাংলাদেশের ব্যবসায়ীটা আমেরিকান KFCর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমেরিকান খাবারটা বাংলাদেশে যে পরিবেশন করার অনুমোদনটা পাচ্ছে, সেটাকেই আমরা বলছি ফ্র্যাঞ্চাইজিং চুক্তি বা ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা। চলো আমরা দেখি আমাদের পাঠ্য বইয়ে কি লেখা আছে। পাঠ্য বইয়ে বলছে যে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলে। একটু আগে যেটা বললাম, যে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে তার এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলে। একটু আগে বলেছিলাম যে এরকম ভাবে আমরা ব্র্যান্ড বক্স কোম্পানি, পিৎজা হাট, KFC, কেনটাকি ইত্যাদি এসবগুলোর নাম আমরা বলতে পারি। তো ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ে দুইটা দিক থাকে বা দুইটা পক্ষ থাকে। সেটা কি? এক হচ্ছে ফ্র্যাঞ্চাইজার এবং ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজার হচ্ছে একটু আগে যে বললাম যে আমেরিকান যে কোম্পানি, সেই কোম্পানিটা অর্থাৎ আমেরিকান যে KFC মালিক, সেই KFC কে আমরা বলবো ফ্র্যাঞ্চাইজার। আর বাংলাদেশের যে ব্যক্তি KFC ব্র্যান্ডের ব্যবসা শুরু করতে চাচ্ছে তাকে আমরা বলবো ফ্র্যাঞ্চাইজি। তো ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজার এই দুটো বিষয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন এদের দুজনের মধ্যে কিছু শর্ত সাপেক্ষে চুক্তি হবে। সেই চুক্তিগুলো কি কি? অবশ্যই তাদের মধ্যে চুক্তি সম্পাদিত হবে। চুক্তি ছাড়া কিন্তু এই ব্যবসাটা কোনোভাবে পরিচালনা করা সম্ভব হবে না। সেই চুক্তিগুলো কি কি? বলছে কি, সর্বপ্রথম ফ্র্যাঞ্চাইজি প্রথমে নির্দিষ্ট অঙ্কের ফি এবং পরে বিক্রির উপর নির্দিষ্ট হারে মাসিক ফি প্রদান করে। প্রতিদিনের হিসাবে ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজারের পণ্য বা সেবা বিক্রয়ের অধিকার পায়। অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজি কি করবে, প্রতিদিন
ফ্র্যাঞ্চাইজারের পণ্য বিক্রি করতে পারবে তখনই যখন নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা তাকে দিবে বা বিক্রয়ের উপরে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে মাসে প্রদান করবে। তারপর বলছে ফ্র্যাঞ্চাইজি অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ বিনিয়োগ করতে রাজি থাকবেন, অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজার যে হিসাবে চাইবে সেই হিসাব মোতাবেক ফ্র্যাঞ্চাইজার কি করবে, বিনিয়োগ করতে রাজি থাকবে, এটা চুক্তিপত্রে উল্লেখ থাকবে। তারপর বলছে উভয় পক্ষের প্রধান উদ্দেশ্য থাকবে ব্যবসা থেকে অর্থ উপার্জন। আয় হবে ব্যবসায় সাফল্য নির্ধারণের মাপকাঠি। সফল হতে হলে ব্যবস্থাপনা হতে হবে দক্ষ, পণ্য এবং সেবার মান হতে হবে উত্তম। অবশ্যই এটা দুই পক্ষই চাইবে যে তাদের দুজনেরই ব্যবসায় সফলতা আসুক। ফি প্রাপ্তির দিন থেকে ফ্র্যাঞ্চাইজার আয় করতে থাকবেন। কোনো সময় ফ্র্যাঞ্চাইজির কার্য অধিকার দেওয়ার আগে ফ্র্যাঞ্চাইজার ফি দাবি করতে পারবেন, অর্থাৎ এই যে ফ্র্যাঞ্চাইজারকে যে নির্দিষ্ট পরিমাণ অর্থটা দিবে, ফ্র্যাঞ্চাইজার সে নির্দিষ্ট দিন বা সময়টা পার হওয়ার পূর্বেই কিন্তু অর্থ চাইতে পারবে এবং সেই অর্থটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি দিতে বাধ্য থাকবে। তারপরে বলছে কি যে চুক্তিতে কোন বিষয়ে কোন সময় ফ্র্যাঞ্চাইজার নিজেই ব্যবসা এলাকার নির্ধারণ, অবকাঠামো নির্মাণ এবং এসবের মালিকানা নিজের কাছে রাখতে পারে। অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজার আছে সে ফ্র্যাঞ্চাইজার চাইলে এই যে কেএফসি হবে, এই ফ্র্যাঞ্চাইজিং যে কোন জায়গায় ব্যবসা করবে, কোন অবকাঠামো থাকবে, তার মালিকানা ফ্র্যাঞ্চাইজারের কাছে রাখতে পারবে। তারপরে বলছে ব্যবসায়ী যদি ফ্র্যাঞ্চাইজারের মানদণ্ড অনুযায়ী সফল না হয় তাহলে যে কোনো সময় চুক্তিপত্র বাতিল করে দিতে পারবে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজার যদি ব্যবসায়ী সফল না হয় তখন কি করবে, যে কোনো সময়ে সেই চুক্তিটা বাতিল করার অধিকারটা রাখবে। ফ্র্যাঞ্চাইজি শুধু ওই আইটেম সমূহ বিক্রি করতে পারবে যা ফ্র্যাঞ্চাইজার গ্রহণযোগ্য মনে করবে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি যে সকল পণ্য, ওই সকল পণ্যগুলোই বিক্রি করবে যা ফ্র্যাঞ্চাইজার অনুমোদন দিবে। অনুমোদন যদি না দেয় তাহলে সেই আইটেম সমূহ কিন্তু ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে পারবেন না। এই সকল বিষয়গুলি কিন্তু চুক্তিতে উল্লেখ থাকবে। তারপর বলছে যে ফ্র্যাঞ্চাইজিং প্রতিষ্ঠানের আইনগত ধারণা অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী নিবন্ধন করে ব্যবসা শুরু করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ফ্র্যাঞ্চাইজিং এই ব্যবসাটা খুব ভালো করে বুঝতে পেরেছো। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসাটা হচ্ছে কোনো খ্যাতনামা বিখ্যাত ব্র্যান্ডের নাম ব্যবহার করে এর পণ্য তৈরি বা বিক্রি করার অধিকার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের এই ক্লাসটা তোমাদেরকে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা এবং এর চুক্তি সম্পর্কে বিস্তারিত বোঝাতে সক্ষম হয়েছি। আমরা পরবর্তী ক্লাসে মেধা সম্পদ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, অবশ্যই বাসা থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।